দেখছেন কলকাতা টিভি, আমি অভিক রয়েছি সঙ্গে। শুরু করছি আজ নজর যে খবর। আজ দিনভর যে খবর দিকে আমাদের নজর থাকবে, অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে কেন্দ্র করে যে বিতর্কের ঝড় এই মুহূর্তে তৈরি হয়েছে, সেখানে অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ তাকে রাজ্যপাল সরিয়ে দিয়েছেন। অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে তাকে নিজের দায়িত্ব অব্যাহত রাখার জন্য বলা হয়েছে। কোর্ট বৈঠক এই মুহূর্তে হচ্ছে, সেই আপডেট দেব আপনাদেরকে। তার পাশাপাশি আজকে ব্রিগেডে সেখানে যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, সেই গীতা পাঠের অনুষ্ঠানের দিকেও আমাদের নজর থাকবে এবং সেই গীতা পাঠের অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন। অন্যদিকে টেট পরীক্ষা রয়েছে আজকে এবং সেই টেট পরীক্ষায় মোট 773টি কেন্দ্রে এই টেট পরীক্ষা হচ্ছে রাজ্যে। অবশ্যই সেদিকে নজর থাকবে। পাশাপাশি পৌষ মেলা এবং সেই পৌষ মেলাও শুরু হচ্ছে, সেদিকেও আমাদের নজর থাকবে। আমরা সরাসরি যাই, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন এই মুহূর্তে। একদিকে আমাদের সঙ্গে শুভঙ্কর রয়েছে, অন্যদিকে মনা বীরবংশী আমাদের সঙ্গে রয়েছেন, আর এক প্রতিনিধি জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। তবে প্রথমে আমরা যাদবপুর নিয়ে কথা বলবো। শুভঙ্কর এই মুহূর্তে রয়েছে। শুভঙ্কর, যে সমাবর্তন অনুষ্ঠান নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল, অন্তর্বর্তীকালীন উপাচার্য তাকে সরিয়ে দিল রাজ্যপাল, অন্যদিকে রাজ্যের তরফ থেকে তার দায়িত্ব অব্যাহত রাখার জন্য বলা হলো। সব মিলিয়ে এই সমাবর্তন জট ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? বিশেষ করে ওপেন এয়ার থিয়েটারে এবং সেই কোর্ট বৈঠক এখনও চলছে। মূলত বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হবে কিনা সেই নিয়েই কিন্তু এই মুহূর্তের সেই কোর্ট বৈঠক চলছে। বুদ্ধদেব সাউ তিনি উপস্থিত রয়েছেন, কোর্টের সদস্য তারা উপস্থিত রয়েছেন এবং স্বাভাবিকভাবেই এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যারা এখানে রোপ করে বসে রয়েছেন। ডিগ্রি যারা নেবেন, যেসব পড়ুয়ারা এবং পিএইচডি হোল্ডাররা, প্রত্যেকে কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছিলাম। তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা বলছেন যে সমাবর্তন উৎসব তাদের জীবনে এরকম একটি দিন কিন্তু একবারই আসে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তারা আশায় বুক বাঁধছেন যে সমাবর্তন উৎসব হবে এবং সেইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে এই কোর্ট বৈঠকেই জুটার তরফ থেকে, যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে এবং সেই ডেপুটেশনে কিন্তু বলা হয়েছে যে যাতে এই যে যেহেতু আচার্য তিনি উপাচার্যকে সরিয়ে দিয়েছেন এবং সেইখানে দাঁড়িয়ে রাজ্য উপাচার্যকে বলেছেন তার দায়িত্ব সামলে যেতে, ফলত উপাচার্য পদ নিয়ে এই মুহূর্তে জোড়াচল রয়েছে। অন্যদিকে যেহেতু আচার্য সমাবর্তনের অনুমতি দেয়নি, তাই এইটি শুধুমাত্র ডিগ্রি অ্যাওয়ার্ডিং সেরেমনি করা উচিত এবং সেখানে পড়ুয়াদের ডিগ্রি দিয়ে দেওয়া উচিত। যদি পরবর্তী ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় ডিগ্রি নিয়ে, তখন কিন্তু সেই ডিগ্রিগুলোকে রিপ্লেস করা যেতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের একজন রয়েছে, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। প্রতিম রায় তিনি রয়েছেন। পার্থবাবু, আপনারা কি ডেপুটেশন দিলেন, কি জানালেন, কেননা সমাবর্তন নিয়ে এই মুহূর্তে জটিলতা তৈরি? আমরা যেটা এখানে যারা শিক্ষক উপস্থিত ছিলেন তারা একটা সাজেশন দিয়েছিল, সেটা আমরা কোর্ট মিটিংয়ে জানিয়ে এসেছি। আমরা যেটা বললাম যে আজকে ছাত্রছাত্রীরা এসছে ডিগ্রি নিতে, তারা ডিগ্রি অবশ্যই নিক, আমরা চাই, এবং তারা যে জন্য এসছে সেই ডিগ্রিটা পাক। কিন্তু কনভোকেশনের যেহেতু পারমিশন নেই, আচার্যের জটিলতা আছে, আইনি জটিলতা আছে, সেখানে দাঁড়িয়ে আমরা মনে করি ডিগ্রি ডিস্ট্রিবিউশন সেরিমনি বা ডিগ্রি অ্যাওয়ার্ডিং সেরিমনি করে আজকে এদের ডিগ্রিগুলো ছাত্রদের দেওয়া হোক এবং এই ডিগ্রি ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে বিশ্ববিদ্যালয় সেই ডিগ্রির দায়িত্ব নিক বা ডিগ্রি সার্টিফিকেটগুলো রিপ্লেস করুক। আর আমরা বলেছি আজকে সহ উপাচার্য যিনি আছেন তার পদ নিয়ে যেহেতু কোনো বিতর্ক নেই, তাকে সামনে রেখে এই অনুষ্ঠানটা করা হোক, কারণ উপাচার্যের পদ নিয়ে অলরেডি যথেষ্ট বিতর্ক আছে, তিনি নেই আছেন, এটা নিয়ে এই মুহূর্তে হচ্ছে সমস্যা আছে। একেবারে শুভঙ্কর, এই মুহূর্তে কোর্ট বৈঠক চলছে, তারা নিজেদের বক্তব্য পেশ করছেন। এরপর কি হয় এই কোর্ট বৈঠকের পর, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি বীরভূম থেকে মনা বীরবংশী রয়েছে। আমরা এই মুহূর্তে বীরভূমের দিকে নজর রাখি, কারণ সেখানেও যে আজকে ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ এবং সেই গীতা পাঠ নিয়েই অনুপম হাজরা তিনি যে পোস্ট করেছিলেন, জানিয়ে আরো একবার বিতর্ক শুরু হয়েছে। মনা, যে বিতর্কিত পোস্ট করেছিলেন অনুপম হাজরা, যে এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ তাকে নিয়েও দুর্নীতি করা হচ্ছে, আর্থিক তছরূপের ঘটনার মতন অভিযোগ তুলেছেন তিনি। এই মুহূর্তে কি বীরভূমের রাজনৈতিক যে জল্পনা তা কতটা তুঙ্গে? অবশ্যই দেখো, বীরভূমে অনুপমকে নিয়ে, বিশেষ করে বীরভূম বিজেপিতে তো বটেই এবং রাজ্য বিজেপিতেও কিন্তু একটা চূড়ান্ত অসন্তোষ, চূড়ান্ত একটা মানে বিশৃঙ্খলার যে পরিবেশ, সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ তুমি জানো যে এদিনই লক্ষ্যকণ্ঠের যে গীতা পাঠ যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে এবার স্বজন পোষণ, আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেই অনুপম কার্যত তার যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টকে ঘিরে তিনি রীতিমতো কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। তার কারণ তুমি জানো যে অনুপম বারবার করে তার ফেসবুক পোস্টে প্রথম যে ট্যাগলাইন দেয় সেটা হচ্ছে চোর মুক্ত বিজেপি চাই।
গতকালকেও তার যে ফেসবুক পোস্ট সেখানে কিন্তু সেটাই দেখা গেছে। অনুপম বলছে যে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ এখানেও যদি রোজগারের জায়গা হয়ে ওঠে, এখানেও যদি আর্থিক দুর্নীতির বিষয় হয়ে ওঠে, তাহলে এটা কিন্তু একেবারে অবাক করা ব্যাপার। খুব স্বাভাবিকভাবে তুমি জানো যে অনুপম বারবার করে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বিজেপির যে রাজ্যের সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি, তাদের বিরুদ্ধে বিশেষ করে যারা ক্ষমতায় রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু একরাশ অভিযোগ, পাহাড় প্রমাণ অভিযোগ, সিন্ডিকেটের অভিযোগ বারবার করে কিন্তু অনুপম নিয়ে এসছে। খুব স্বাভাবিকভাবেই দেখো জাতীয় সম্পাদক, কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা বিজেপির, তার এই ফেসবুক পোস্ট, তার এই সামগ্রিক বিষয় নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ বিজেপি তো বটেই, প্লাস বীরভূম জেলার সকলেই কিন্তু মানে বিশেষ করে বিজেপি নেতৃত্বের কাছে একটা চরম অস্বস্তি। তার কারণ তুমি জানো যে অনুপম যখন যারা ক্ষমতায় রয়েছে বিজেপির নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে যখন তোপ ডাকছে, তখন অনুপমের বিপক্ষেও কিন্তু বিজেপির যারা পদাধিকার রয়েছে, জেলা সভাপতি শুরু করে রাজ্য সভাপতি, সকলেই বলছেন অনুপমের বিরুদ্ধেও। তার কারণ হচ্ছে তুমি জানো যে বীরভূমের যিনি জেলা সভাপতি রয়েছেন বিজেপির ধ্রুব সাহা, তিনি বলছেন যেটা হচ্ছে যে অনুপম তার যে কেন্দ্রীয় নিরাপত্তা, সেই নিরাপত্তা হারিয়ে তার এখন মাথা খারাপ হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই গৃহযুদ্ধ একটা তুঙ্গে, সামনেই তুমি জানো যে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে অনুপম যে একটা বড় কাটা, অনুপম যে একটা বড় স্বস্তি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর জানিয়ে রীতিমতো কিন্তু বিতর্ক, রীতিমতো কিন্তু গৃহযুদ্ধের একটা ছবি সামনে কিন্তু এ রাজ্যে অনুপম হাজরা কেন্দ্রীয় বিজেপির জাতীয় সম্পাদককে নিয়ে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অভিক একেবারেই মনে হয় এই ঘটনার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, এবং এর পাশাপাশি এরপর আরো একটি বিষয় আমরা জানতে চাইবো যে আজ থেকে শুরু হচ্ছে পৌষ মেলা, যা রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের উদ্যোগে করা হচ্ছে। ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, কখন এই উদ্বোধন হবে? দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন। তার কারণ আজ 7ই পৌষ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আজকের এই 7ই পৌষের দিনেই মূলত তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন, এবং তুমি জানো তিনি স্থির করেছিলেন উৎসব বা একটা মেলা করার। তারপর থেকে কিন্তু পৌষ মেলা হয়ে আসছে। তুমি জানো যে পরপর 3 বছর বিশ্বভারতীর তরফ থেকে কিন্তু পৌষ মেলা করা হয়নি। খুব স্বাভাবিকভাবে এবছর প্রথম বিশ্বভারতীর ইতিহাসে রাজ্য সরকার তথা বীরভূম জেলা প্রশাসন কিন্তু শান্তিনিকেতন পৌষ মেলা করছে। এই মুহূর্তে আমার সঙ্গে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। আচ্ছা কাজল বাবু, বিশ্বভারতীর ইতিহাসে বেনজির এবছর প্রথম যে শান্তিনিকেতন পৌষ মেলা, সেটি বিশ্বভারতী করছে না, রাজ্য সরকার পরিচালনা করছেন। আমরা এই মুহূর্তে পূর্বপল্লীর মাঠে রয়েছি, যেখানে মেলা অনুষ্ঠিত হয় এবং মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। পুরো বিষয়টা যদি আপনি বলেন, আপনি নিজেও 7ই পৌষ সাতিম তলায় অংশগ্রহণ করেছিলেন। সর্বপ্রথমে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আজকের বিশেষ দিনে, বিশেষ ক্ষণে, বিশেষ করে আজকের এই বিশেষ দিনে আমি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষার 180তম সাংবাৎসরিক উৎসবে ছাতিমতলায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। খুবই ভালো লাগছে। ওখানে যারা আশ্রমিক থেকে শুরু করে, প্রাক্তনী থেকে শুরু করে, ওখানকার যারা অধ্যাপক অধ্যাপিকা আছেন, সকলে মিলিতভাবে প্রত্যেক বছরের ন্যায় এবছর ওই উৎসব পালন করা হলো এবং সেখানে অংশগ্রহণ করতে পেরেছি। তাছাড়াও আজকের এই বিশেষ দিনে দেখতে পাচ্ছেন মাত্র কয়েকদিনের ব্যবধানে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগে যে পৌষ মেলা বন্ধ হয়ে গিয়েছিল বা এই মাঠে অনুষ্ঠিত হচ্ছিল না, সেটা মাত্র কয়েকদিনের ব্যবধানে যুদ্ধকালীন তৎপরতায় বীরভূম জেলা প্রশাসন, বিশ্বভারতীর কর্তৃপক্ষরা এবং বোলপুর মিউনিসিপ্যালিটি সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই পৌষ মেলাটা উদ্বোধন করছেন। পৌষ মেলা ভার্চুয়ালি এটা আমাদের কাছে সব থেকে বড় পাওনা, যেটা হচ্ছে বিগত দিনে পৌষ মেলার উদ্বোধন বা শুরু করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু আমরা বঙ্গবাসী হিসাবে গর্বিত আজকের বিশেষ দিনে পিছিয়ে পড়া বাংলাকে যিনি এগিয়ে নিয়ে গেছেন, জাতি ধর্ম মত নির্বিশেষে সকল সম্পদের মানুষকে যিনি এক ছাতার তলায় বেঁধে রেখেছেন, সেই সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই পৌষ মেলার উদ্বোধন করবেন। একেবারেই মনে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন পৌষ মেলা, যা 3 বছর পর আবারও শুরু হতে চলেছে। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে, আমাদের সঙ্গে থাকুন, আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধিরা অবশ্যই সেদিকে তো নজর থাকবে। তবে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
আজ টেট পরীক্ষা এবং রাজ্যের মোট 773টি কেন্দ্রে আজ টেট পরীক্ষা হচ্ছে। প্রায় 3,09,064 জন পরীক্ষার্থী তারা আজকে পরীক্ষা দেবেন। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে একদিকে শুভজিৎ রয়েছে, অন্যদিকে শুভ্রজিৎ রয়েছে, জগন্নাথ তো রয়েছে আমাদের সঙ্গে। প্রথমেই আমরা টেট নিয়ে কথা বলবো। শুভজিৎ, আজকে টেট পরীক্ষা এবং মেট্রোর ক্ষেত্রেও বাড়তি পরিষেবা দেওয়া হচ্ছে, কি কি পরিষেবা আজকে রাখা হচ্ছে টেট পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য? দেখো, আজকে যেহেতু টেট পরীক্ষা, সেই স্বাভাবিকভাবেই মেট্রো রেলের তরফ থেকে বাড়তি মেট্রো দেওয়া হয়েছে। কারণ এবছর গত বছরের পরে আজকে এবছরে প্রায় 3 লক্ষেরও বেশি যারা পরীক্ষার্থী তারা পরীক্ষা দিচ্ছেন। সেই কারণে টেটের যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য বিশেষ সুবিধা করা হয়েছে মেট্রো রেলের তরফ থেকে। আজকে সকাল 6:50 থেকেই সকাল থেকে মেট্রো শুরু হয়েছে। দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভিড়, যারা পরীক্ষার্থী রয়েছেন সকাল থেকেই যাচ্ছেন পরীক্ষার যারা কেন্দ্রে। সেদিকে বলা যেতে পারে মেট্রো রেলের তরফ থেকে একটু বাড়তি নজরদারিও রাখা হয়েছে। একেবারে অবশ্যই এদিকে তো আমাদের নজর থাকবেই। এবং আরো একটা বিষয় শুভজিৎ, তোমার কাছে জানতে চাইবো যে যেভাবে অর্জুন সিং সাংসদ এবং এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিধায়ক সোমনাথ শ্যাম, এই দুজনকে কেন্দ্র করে যে বিতর্ক শুরু হয়েছে এবং যে ধরনের দ্বন্দ্ব আমরা এই দুজনের মধ্যে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে সাংগঠনিক জেলা তরফ থেকেও চেয়ারম্যানের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সব মিলিয়ে কি পরিস্থিতি সেখানে? দেখো, স্বাভাবিকভাবে 2024-এর আগে তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েট দুজন যারা একজন এমপি একজন এমএলএ রয়েছেন, তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হওয়াতে অস্বস্তিতে পড়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবে গতকালকে তৃণমূল কংগ্রেসের যারা কোর কমিটি যারা প্রধান সদস্য ছিলেন তাদের সঙ্গে একটি বৈঠক হয় এবং একটি বৈঠক হয় মধ্যগ্রামের বৈঠকে ছিলেন সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং, সাথে অন্যান্য যারা মন্ত্রী ছিলেন বিধায়ক ছিলেন তারা প্রত্যেকে ছিলেন। অর্জুন সিং আগের থেকেই সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সেই মুহূর্তে যখন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সেই বৈঠকে ঢোকেন, সেই মুহূর্তে কিন্তু বৈঠক ছেড়ে বেরিয়ে চলে আসেন সাংসদ অর্জুন সিং। স্বাভাবিকভাবেই দলের কাছে একটি অত্যন্ত অস্বস্তিকর ব্যাপার, কারণ সামনে 2024-এর নির্বাচন, তার আগে যদি এমন পরিস্থিতি হতে থাকে তাহলে দলের কাছে অত্যন্তই কিন্তু একটি অসুবিধার জায়গা হতে পারে। সেদিকে দাঁড়িয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলার যিনি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রয়েছেন নির্মল ঘোষ, তার দাবি যে অতি শীঘ্রই তাদের যে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্ব অতি শীঘ্রই তা মিটে যাবে এবং আগের পর্যায়ে দল যেভাবে চলতো সেইভাবে ঠিক চলে আসবে। কিন্তু বিরোধীদের দাবি, যেভাবে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে দেখা দিচ্ছে, শেষ পর্যন্ত কিন্তু একেবারে অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। শুভজিৎ, আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকো। বড়দিন উপলক্ষে দীঘা স্পেশাল ট্রেন, যার কারণে খুশি হয়েছেন পর্যটকরা। আমরা এই নিয়ে কথা বলবো। জগন্নাথ সামন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। জগন্নাথ, এই যে ট্রেনের কথা বলা হয়েছে, কতটা খুশি পর্যটকরা? দেখা একেবারে ঠিকই বলেছে। বড়দিন উপলক্ষে পূর্ব রেলের একটি ঘোষণা, স্পেশাল ট্রেন, দীঘা স্পেশাল ট্রেনে ঘোষণা করা হয়েছে। আজ থেকেই ভিড় দেখছি উপচে পড়ছে। সকালবেলা দেখলাম দীঘা স্পেশাল যে ট্রেনটি ছাড়লো, একবারে পা রাখার জায়গা নেই। যত পর্যটকরা এই ছুটির দিনগুলো যাতে ভালোভাবে বিভিন্ন জায়গায় দীঘায় গিয়ে তারা উপভোগ করতে পারে, তার জন্যে তুমি দেখতেই পাবে যে অতিরিক্ত যাত্রী চলে এসেছে, যেইগুলো যারা রিজার্ভেশন করেছে সেই যাত্রী যেরকম রয়েছে, তার পাশাপাশি লোকাল যারা ট্রেনের টিকিট কেটেছে, যারা তৎকালে টিকিট কেটেছে, সেই টিকিট কেটেও মানুষ চলে এসছে। ট্রেনে পা রাখার জায়গা নিয়ে একদম স্টেশন পুরো ভর্তি হয়ে গেছে। স্পেশাল ট্রেনগুলো পাওয়ার একটা অতিরিক্ত ভ্রমণ পিপাসু মানুষের কাছে, যারা দীঘা, ব্যান্ডেল চার্চ যাবে, যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে বড়দিন উপলক্ষে, যাই জন্য পূর্ব রেলের তরফ থেকে দীঘা স্পেশাল ট্রেন ব্যবস্থা করা হয়েছে, যেটা আজ থেকেই শুরু হয়ে গেল এবং আজকেই দেখা গেল একবারে হাওড়া স্টেশনে পা রাখার মতন জায়গা নেই। দীঘা স্পেশাল ট্রেনে প্রচুর ভ্রমণ পিপাসু যাত্রী যারা দীঘায় ঘুরতে যাবে তারা এসেছে। এবং তার পাশাপাশি তুমি জানো ব্যান্ডেল চার্চে একটা মানুষ যাওয়ার জন্য খুব একেবারে অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে যে সত্যি খুশি হচ্ছেন পর্যটকরা এই কারণে। এবং শুভজিৎ রয়েছে। শুভজিৎ, তাপমাত্রার পারদ ক্রমশই বাড়ছে, কেমন থাকবে আবহাওয়া?
জানিয়ে রাখবো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর, দক্ষিণবঙ্গে কিন্তু জেলাগুলিতে যে তাপমাত্রা বর্তমান রয়েছে আগামী বেশ কয়েকদিন কিন্তু এরকমই তাপমাত্রা থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরো যেমনটা খবর যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে কিন্তু শীত কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে এবং সেই কারণেই কিন্তু তাপমাত্রার পারদ কিছুটা হলেও ঊর্ধ্বমুখী একবারই হয়েছে শীত এবং যার কারণে বাধাপ্রাপ্ত কিন্তু, হয়েছে, যার কারণে শীত কিছুটা তাপমাত্রার পারদ বেড়েছে। আপাতত ধন্যবাদ তিনজনকেই। শুভজিৎ ছিল, শুভ্রজিৎ আমাদের সঙ্গে ছিল, জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। আজ নজর যে খবর এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।